सारी गाय गौर बरन ढाका दाय बाजे नुपुर रंगा पाए के गो काहारो घरनी दिनकना तीन दिना दिनकना तीन दिना दिनकना तीन दिना दिनकना तीन दिना এই যমুনারি তীরে কে গো চলে ধীরে ধীরে চাহে পিছন পানে ফিরে সে যে কোন সড়কে রানী দিনকনা তিন দিনা দিনকনা তিন দিনা দিনকনা তিন দিনা দিনকনা তিন দিনা ভাই দিনকনা তিন দিনক ভাই দিনকনা তিন দিনা
गीताञ्जलि स्कन्धो भयकराभ्यान्तु मातुस्तनकदाहृतम् एवं गौरी समीक्षेऽहम् गीतादिस्नेहविस्मया। तुम कौन हो? पुरुष। तुम कौन हो? प्रकृति। सभ्यता। ईर्ष्या। युवावस्था। बनी रहेगी। कला केंद्र में कुछ समय का अनुभव ने हमें सिखलाया है कि हमारी देश की बहनें बुद्धि और प्रतिभा में मर्दों से जरा भी कम नहीं। जब तक हमारे देश की माताएं बहनें आजाद नहीं होंगी तब तक हमें सच्ची आजादी नहीं मिल सकती। अगले जमाने की औरतें क्या इतनी बेशर्म होंगी? बिना बेशर्मी दिखाए भी कौन सी कसर रख छोड़ी तुमने?
নমস্কার। নমস্কার। মা অমলাশঙ্করের 102তম জন্মদিনে আমরা শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি, কয়েকদিন পর পর হবে, এবং তার শুরু তো আমরা করলাম কল্পনার কিছু ক্লিপিংস দিয়ে, যেখানে মার বেশিরভাগই মার প্রাধান্য যেখানে সেইগুলো, সেইটা দিয়ে। এরপরে যাব আমরা একটা ইনফর্মাল আড্ডায়। সেই আড্ডায় আমাদের পারিবারিক স্মৃতিচারণা, যে যেরকমভাবে মাকে পেয়েছি, মাকে সবাই আমরা যেভাবে আমাদের মধ্যে পেয়েছি, সেইটা নিয়ে একটা ইনফর্মাল আলোচনা, আড্ডা যা বলেন, এবং তাতে আমাদের একজন প্রধান অতিথি থাকবেন। এবং সেই অতিথি সম্পর্কে তুমি বলো। না, যিনি মা জন্মেছিলেন 1919-এ, আর যিনি আমাদের প্রধান অতিথি তিনি জন্মেছেন 2019-এ, মাত্র 100 বছরের তফাতে। তো তিনিও আমাদের সঙ্গে আসবেন, থাকবেন আমাদের এই পরের আড্ডায়। চলুন আমরা সেখানে যাই। তবে আমাদের আড্ডা, মাকে নিয়ে আড্ডা শুরু হলে তো কোথায় শেষ করব আমরা নিজেরাই বুঝতে পারবো না। তো আর আমার বিশেষ করে কথা বলার ধরন তো দেখছেন, আমি গুছিয়ে কিছু বলতে পারি না। তো সেই জন্য আমাদের অত্যন্ত স্নেহের একজনকে আমরা ডেকে নিয়েছি, এবং তার উপর আমাদের মধ্যে তাকে পেয়েছি, তার উপর ভার দিয়েছি এই সঞ্চালনা করার, এই পুরো আড্ডাটা সামলে রাখার আর কি। হ্যাঁ, একটা জায়গায় গিয়ে তো থামতে এবং হবে। তাকে আপনারা সবাই চেনেন, সে আমাদের অত্যন্ত স্নেহের সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তো এবার তার হাতে আমরা তুলে দিচ্ছি পুরো ব্যাপারটা। তিনি পুরো আমাদের এই আড্ডাটাকে নিয়ে সঞ্চালনা করবেন, এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। ফের দেখা হলে আমি আর কিছুই জিজ্ঞেস করব না। প্রতিবার দেখা হয়েছে আর জিজ্ঞাসা করেছি কেমন আছেন। প্রতিবার আলাপ আলোচনার প্রাসঙ্গিক আলো জেলে দুজনেই একভাবে ভদ্রতা করে গেছি কিছুক্ষণ। এইসব মিনার, গম্বুজ, ডলারের হিসাব, শিকারীর অব্যর্থ নিশানা, কে কত নিপুণ ভাবে বিনা রক্তপাতে মুরগির গলা কেটে দিতে পারে, এইসব আলোচনা করে করে দুজনকে স্বাভাবিক ফাঁকি দিয়ে গেছি এতদিন। হয়তো তখন তার ছেলের অসুখ ছিল, উকিলের চিঠি ছিল পোর্টফোলিওতে, কোন সমস্যার তীর ধীরে ধীরে বিঁধে বসছিল মেদ মজ্জা অস্তিত্বের সমূহ গ্রন্থিতে। হয়তো তখন তার মুখ ফুটে বলবার কথা বুকের খাঁচায় বন্দি পাখির মতো ঝটপট করছিল ওড়বার তীব্র আকাঙ্ক্ষায়। ফের দেখা হলে আর কিছুই জিজ্ঞেস করব না, তাই শুধু অপেক্ষা করব আর ধীর ভাবে লক্ষ্য করে যাব তিনি নিজে থেকে সরাসরি নিজেকেই কিভাবে প্রকাশ করেন। ফের দেখা হলে আমি তাকেই সুযোগ দেব আলাপের, সব থেকে গভীর, নির্জন কিন্তু সমুজ্জ্বল আলোখানি জেলে। ফের দেখা হলে আর কিছুই জিজ্ঞাসা করব না, তাই। নমস্কার। উদয়ন কলা কেন্দ্র এবং মমতা শঙ্কর ডান্স কোম্পানি আয়োজিত শ্রীমতী অমলা শঙ্করের 102তম জন্ম বার্ষিকী উপলক্ষে আপনারা যারা সকলে আজ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকবেন বাকি 3 দিন, তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা, অভিনন্দন, এবং এই শঙ্কর পরিবারের তরফ থেকেও আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। যে কবিতার কথাগুলো দিয়ে আজ শুরু করেছিলাম, ব্রত চক্রবর্তীর কবিতা, ইচ্ছে করছিল এই মানুষটি সম্পর্কে বলতে। আসলে যে মানুষ আলোর মতো মানুষ,
যে মানুষ কোথাও সেটা স্টেজ হোক বা পৃথিবীর বুকেই হোক বা পারিবারিক একটা মণ্ডলের মধ্যেই হোক, সেই সপ্তর্ষি নক্ষত্র যেমন তার চারদিকে আবর্তিত হয়, তেমনি আলোর মতো রয়েছেন অমলাশঙ্কর আমাদের শিল্প সংস্কৃতি নির্যাস হয়ে। আসলে অমলাশঙ্করের মতো মানুষের মৃত্যু হয় না, তার জন্ম হয় না, তিনি চিরন্তন। ভারতীয় শিল্প সংস্কৃতিতে যতদিন নৃত্য ধারা নিয়ে কথা হবে, ততদিন ওনার নাম সমুজ্জ্বল আলোর মতোই থাকবে। আর তাই রবীন্দ্রনাথের কথায় বলি যে আলো যে আজ গান করে মোর ঘরে গো, আজ আমাদের ঘরের মানুষরা উপস্থিত, অর্থাৎ অমলাশঙ্করের একদম নিজস্ব পারিবারিক যে পরিমণ্ডল, তাদের সদস্যরা উপস্থিত। আমাদের সঙ্গে রয়েছেন মমতা শঙ্কর এবং চন্দ্রতয় ঘোষ, রয়েছেন সুদেষ্ণা ও রাতুল, সৌরিতা ও রাজিত, আর যাকে দেখতে পাচ্ছি না তিনি আমাদের ওই পরিবারের কনিষ্ঠতম সদস্য, মানে অমলাশঙ্করের পুতি, তাকে দেখতে পাচ্ছি না, সে নিশ্চয়ই এখন ব্যস্ত। শুরু করব আমাদের এই দৌহিত্রদের দিয়ে আজ আমাদের এই আড্ডা। আসলে যে কথা অনেক সময় আমরা বলি বা আড্ডার ক্ষেত্রে দেখেছি, আগে একটা ছোট ধন্যবাদ জানানো উচিত প্রহরকে কারিগরি সহায়তার জন্য, আর একটা ধন্যবাদ মামামাসি, বাপি মেশো, রাতুল, রিজুল, সই, রাই সবাইকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমাকে এই সুযোগ দিলি তোরা, আমি খুবই সমৃদ্ধ হয়েছি, এটা ধন্যবাদ জানালাম প্রথমে। কিন্তু আড্ডার শুরুতে যেটা বললাম আর কি, যে একটু মানে দৌহিত্র এবং দৌহিত্রদের স্ত্রীদের কাছে আসবো প্রথমে। আসলে রাতুল এবং রিজুল দুরকম ভাবে দিদাকে পেয়েছেন তাদের। রাতুল একদম শুরুতে এবং রিজুল একদম শেষের দিকে অনেকগুলো বছর সম্পৃক্ত হয়েছিল দিদার সঙ্গে। রাতুল যে সম্পৃক্ত ছিল না তা নয়, তবে রাতুলের বেড়ে ওঠাটা তার দিদার সঙ্গে, মানে তারও দিদারও বেড়ে ওঠা, বিবর্তন এবং রাতুলের আবর্তন তাকে ঘিরে। তো রাতুলকে দিয়ে শুরু করি। রাতুল তার দিদার কথা একটু বলুক এবং তার বেড়ে ওঠার কথা একটু বলুক, এবং তারপরে রিজুলের কাছে যাবে। বল। যে সবার আগে তুই যে সব ছেড়ে নিয়ে তুই আমাকে ধরলি, এটা তুই সবচেয়ে বেশি অন্যায় করলি, প্রথম কথা। আর সবাই না, আমি যেটা বুঝতে পারছি, আচ্ছা আজকের এই আড্ডাটা একদম ভীষণ তো পুরোটাই দিদাকে নিয়ে এবং ভীষণই ইনফর্মাল, মানে এটা এর মধ্যে কোনো ফর্মালিটির কিছু নেই। তো আমি যেটা দেখছিলাম সবারই, মানে তুই সবারই এটা হচ্ছে এই সুজয় কথাটা শেষ করে প্রথমে কাকে ধরবে, সবার না, সবাই ভীষণ ভাবে তোর কথাগুলো খুব শুনছে, হাসছে, রিয়াকশন হচ্ছে ভেতরে, সবার ভেতরে হচ্ছে এই সুজয় শেষ করলো প্রথমটাকে। যাই হোক, আমাকে দিয়েছিস, কিন্তু না, তার আগে তোকে যেটা, ওটা আমার বলার, মানে আমি বলছি সবার হয়েই বলার, মা বাবা, রিজুল, সই, সুদেষ্টা, সবাইকে নিয়ে, যে তুই আজকে এখানে থাকা ইজ অলসো বিকজ ইউ আর আ বিগ পার্ট অফ দ্য ফ্যামিলি। সেটার জন্য তুই এখানে, তুই সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় as the তো তুই তুই একদম ফ্যামিলি বলেই তুই এখানে। একদম নিশ্চয়। একটা কথা না বলে একটু না করে পাচ্ছি না, কারণ সুজয়কে আমি বলি আমার বড় ছেলে, তারপরে রাতুল, তারপরে রিজুল। এটা আমার কত বড় প্রাপ্তি। যাই হোক, সে আমার, আমি যদি কোনোদিনও মানে আত্মজীবনী লিখবো এই কথা, যে আমাকে এবারের বড় ছেলে মনে করা হয়। রাতুল, একটা জিনিসে, মানে আড্ডার সূত্রতে যেহেতু তোকে দিয়ে শুরু করেছিলাম, একটা জিনিস একটু জিজ্ঞাসা করে নেবো, সেটা হচ্ছে যে অমলাশঙ্কর ডান্সার নয়, অমলাশঙ্কর দিদা অমলাশঙ্করের কথা দিয়ে তুই শুরু করিস, মানে তোর জ্ঞান তো প্রথম স্মৃতি, একটু কয়েকটা মজার ঘটনা এবং কোথাও একটু বকুনি টকুনিও খেয়েছিস বা জীবন শিক্ষা পেয়েছিস, এরকম কিছু ঘটনা, সেগুলো নিয়ে একটু যদি প্রথমে বলিস। কি বলতো, ওটাই মানে যেটা সবসময় এই জেনারেশন তো আমরা বলি, এবং এর আগে মাকেও বলতে শুনেছি, যে যেটা ইজ সো ট্রু, যে আমরা ছোটবেলা থেকে যে চারিদিক থেকে ঘিরে আছি বাই দিস মাউন্টেন্স, যারা অ্যাকচুয়ালি, আর মাউন্টেন্স বললেও কম বলা হবে, কিন্তু আমাদের কাছে তারা হচ্ছেন মা, বাবা, দিদা, মামা, ঠাকুরদা, ঠাকুর, মানে
এরম ভাবে আমরা তো তাদের পেয়েছি, সো সেরম ভাবে কখনো তো দেখিনি। কিন্তু দিদার সাথে আমার ভীষণ ভাবেই যেটা মানে ইনসিডেন্টস তো প্রচুর প্রচুর প্রচুর, কিন্তু ছোটবেলাটা ভীষণ ভাবেই আমার দিদার কাছে প্রচন্ড ভাবেই কেটেছে, বিকজ তখন মা বাবা প্রচন্ড ট্রাভেল করতেন ন্যাচারালি। হ্যাঁ হ্যাঁ আমি একটা সময় অবধি হয়তো যখন অনেকটা ছোট তখন সবগুলোই মা বাবার সঙ্গে প্যাকে করে আমি ঘুরে বেরিয়েছি, সুযোগ হয়েছে। তারপরে ন্যাচারালি স্কুলের জন্য আমাকে থেকে যেতে হতো, তো সেটা একটাও বড় ফেজ যখন আমি ট্রাভেল করছিলাম মা বাবার সাথে, এবং সেই সময়টা পুরোটাই দিদা। সো দিদার সঙ্গে ছাড়া তখন আর কোনো ইয়ে নেই। এবং দিদার সাথে মানে আমার মানে কি বলবো, মানে একদম মানে আমি স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলো করছি, স্কুল থেকে জয়জন্তী ফিরছি, দিদার বাড়িতে 10 তলায় উঠে দিদার সাথে খেলাধুলো শুরু করছি, এবং দিদাও পাল্লা দিয়ে আমার সাথে খেলাধুলো করছেন। আমি এসেই নাকি আচ্ছা মানে আমি এসে দেখি ব্যাগটা একদিকে ছুড়ে ফেলতাম, জুতোটা একদিকে খুলতাম, এই জামা করে নিয়ে খাটের উপর লাফিয়ে পড়তাম, দিদাও আমার সঙ্গে খাটে লাফিয়ে পড়লেন, এই চললো আমাদের খেলাধুলো। এবং আরেকটা যেটা দিদার সঙ্গে কি বলতো, প্রত্যেকটা মুহূর্ত শেখা, কিন্তু সেটা এখন বুঝতে পারি, তখন বিকজ দিদা কখনো শেখাবার মতো করে তো শেখাননি। মানে মাও যেটা করেন, বাবাও যেটা করেন, মানে আমাদের এইটা একটা ভীষণ মানে ফ্যামিলিতে কখনো আচ্ছা শোনো বসে তুমি এটা একটু শেখো, এটা বোঝো, কোনোদিন হয়নি। সো ভীষণই খেলার মধ্যে, গল্পের মধ্যে, দিদার গল্প আর দিদার ছোটবেলাকার গল্পের মধ্যে দিয়ে আমাদের বোঝানো শেখানো। সো প্রচন্ড 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 আনন্দ করেছি দিদার সাথে, খুব এনজয় করতাম, তুই জানিস। এবং যারা যারা আমার বন্ধু বান্ধব বা ইয়ে যারা চেনে, আমার আই এম আ ফুডি, এবং সেটাও দিদার সাথে প্রচন্ড। দিদা ভীষণ খেতে ভালোবাসতেন, মানে শি ওয়াজ নট, শি ডিডন্ট গর্জ অন ফুড, বাট ঠিক খাওয়া, ঠিক ইয়ে, মানে দিদার সাথে গিয়ে মোক্যাম্বো থেকে শুরু করে স্কাই রুম, মোক্যাম্বো এই যাওয়া, দিদা ক্লাবে নিয়ে গেলেন, খাওয়াটা ভীষণ শৌখিন ভাবে খাওয়া একটা, দিদার সাথে খাওয়া দাওয়াও প্রচুর ওই জন্য হতো। And you get to learn, you possibly get to learn a lot about grooming, table manners from her. I guess so. একদম মানে আর দিদার নিজেও অসাধারণ রান্না করতেন। মানে আমি তো বলছি, আমি দিদার হাতের মুসুরির ডাল আর দিদার হাতের ওই আলু পোস্ত আমি জানি না আর কোনোদিন পাবো কিনা। আর আমি মানে কতবার কত রকম ট্রায়াল এন্ড এরর মেথডে মানে ইয়ে করে চেষ্টা হয়েছে, বাট ইট ইজ নেভার দ্য সেম। তো দিদার সাথে ছোটবেলাটা নিয়ে করে মানে আমার একদম ওয়াজ বিউটিফুল, মানে একদম দারুণ 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 কেটেছে ছোটবেলাটা। আচ্ছা, এটা একটা অন্যরকম স্মৃতি। এবার একটু রাজিত অর্থাৎ রিজুলের কাছে আসি। রিজুল, তুই একটু যদি কিছু বলিস, মানে তোর সঙ্গে তুই একদম শেষের দিকেও দিদাকে অনেকটা পেয়েছিস, সেই স্মৃতি এবং একদম ছোটবেলাকার কথা যদি একটু বলিস। দিদার অদ্ভুত, যেটা দাদা এক্ষুনি বললো যে দিদার শেখানো ইজ মানে এখন মানে আমি বলবো লাস্ট মেবি 10 years or so যে কতটা প্রোফাউন্ড ইনপুট গুলো সেটা এখন আরো বুঝতে পারছি। কেরাম আমার সবচেয়ে বেশি যেটা আমি মাঝে মাঝে মা বাবার সাথে কথা হলে বা কারোর সাথে কথা হলে বলি, আমার 13th জন্মদিনে, তো এবার আমার মনে হয় সবার লাইফে টিনেজার হওয়া একটা বিশাল ব্যাপার, মানে তখন মাথায় হচ্ছে টিনেজার হয়ে গেছি, মানে এবার জাস্ট কয়েকদিন পর কলেজ এন্ড দেন মানে হয়ে গেছে, এভরিথিং ইজ ডান এন্ড ডাস্টেড। তো ওই সময়টা দিদা মনে আছে সকালে ফোন করলেন আমার জন্মদিনে, অ্যান্ড প্রথমে আশীর্বাদ করলেন, সবকিছু করে হোয়াট শি সেড ওয়াজ যে দাদু এখন থেকে নিজের ভিত্তিটাকে শক্ত করো। তো তখন ভিত্তি মানে কি, কথাটার মানে কতটা কি জানি না, দিদা আশীর্বাদ করছেন ফোন করে, এন্ড দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড অবভিয়াসলি জিনিসটা সেইভাবে গ্রহণ করেছি। জবে থেকে আন্ডারস্টুড জিনিসটা অ্যান্ড দিদার ইনপুট গুলো, যে দিদার মানে আমাদের ফ্যামিলিতে যেটা সবসময় মানে দাদা বলে আসে, আমরা বলি আমাদের ভ্যালিউজ টপ মোস্ট প্রায়োরিটি থাকে, যেটা অনেক সময় বিকামস ভেরি ডিফিকাল্ট অন্যদের সাথে মেশার সময়, বিকজ একটা স্টার্ক ডিফারেন্স হয়, বিকজ এমন ভাবে ইনজেক্ট করা ভ্যালিউজ গুলো। তো দিদার কথাটা ওয়াজ দ্যাট যদি তখন পার্সোনালিটি ভ্যালিউজ এই সিস্টেমটা ইফ দ্য রুটস আর রক সলিড, তো কখনো কোনো কিছু
জিনিসটাকে নাড়াতে পারবে না রিগার্ডলেস অফ এনিথিং। মানে হঠাৎ খুব পয়সা হয়ে গেল, হঠাৎ খুব গরিব হয়ে গেল, হোয়াট এভার মেবি, এই জিনিসটা। আর দিদার সবসময় আমি দেখেছি মানে এক একটা বয়সে প্রত্যেকটা সময় দিদার ইনপুট ওয়াজ সো প্রোফাউন্ড, ভীষণ সিম্পল ভাবে, কিন্তু এক এক বয়সের এক একটা জিনিস শোনা বা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দিদা ঠিক সেই জিনিসটা দেওয়া, ঠিক একটা সিম্পল কিছু ভাবে বলা যে এখন এই জিনিসটা নিয়ে ইউ শুড বি কেয়ারফুল, এখন এই জিনিসটা ইউ শুড বি মোর অ্যাওয়্যার অফ, এই জিনিসগুলো। এবার যত বয়স বেড়েছে এই জিনিসটার ভ্যালু জাস্ট কেপ্ট মাল্টিপ্লাইং। আর দিদার সাথে সবচেয়ে মজা যেটা লাগতো, মানে দিদার জন্য আমার অ্যাটলিস্ট, দাদারও ডেফিনেটলি, ওর আরো বেশি আমি গেসিং, যে দিদার মানে বিলেতি খাবার বা কোনো কিছু ওরা, মানে দিদা ওয়াজ ভেরি অর্ডিনারি কিন্তু হার টেস্ট ওয়াজ এক্সট্রা অর্ডিনারি, মানে সেটা নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু সিম্পলিসিটি অ্যাট ইটস কোর। এবার জিনিস দেখা, মানে একটা হচ্ছে জাস্ট অ্যাপারেন্ট কিছু একটা জিনিস দেখা, হ্যাঁ ভালো, আর না ভালো না। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ভেতরে ঢুকে দেখা, যেটা দিদার সবকিছু দেখলে, এখন স্পেশালি দিদার কোনো ডান্স ড্রামা দেখি হোয়াট এভার, তখন বোঝা যায় মানুষটা কতটা ভেতরে দেখতেন। তো টলি ক্লাবে গেলেই দিদার জন্য সবসময় না ওই পেবলস গুলো করাতেন, আর সবচেয়ে গোল যেগুলো হতো সেগুলো দিদার একটা শখ ছিল ওগুলোকে কালেক্ট করা। তো আমি যখন দিদার সাথে এরম আমরা যেতাম, তো এটা একটা নেশা ছিল যে দিদাকে সবচেয়ে গোল এরম একটা এনে দেব। তো এটা একটা মজা ছিল। এবার দিদা একদিন একটা এরম পাথর এনে দিলাম, তো দিদা দেখলেন যে পাথরের মধ্যে না গোল সবকিছু একটা প্যাটার্ন আছে, একটা কোনো দাগ আছে। আচ্ছা। তো দিদা দেখে বললেন যে দেখো এই দাগটা হয়তো কত হাজার বা লক্ষ বছর ধরে হয়েছে, আর আজকে এইটা তোমারই পাওয়ার ছিল, আমাকে দেওয়ার ছিল, সো দ্যাট আমরা দুজনে মিলে এই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারি। তো এরকম ভাবনা চিন্তা, এটা কি অদ্ভুত একটা, মানে অদ্ভুত বলবো না, আই থিঙ্ক ইউ পয়েন্টেড আউট সামথিং ভেরি প্রোফাউন্ড অ্যাবাউট হার, দ্যাট ওই কত বছর ধরে, কত লক্ষ বছর ধরে ওই টেবিলটাতে ওই দাগটা হয়ে আসছে, ভাবনা চিন্তা। So she I guess she taught evolution and life science to you guys through this আর কি, মানে কত সিম্পল একটা কথা, এত সিম্পল জিনিস দিয়ে কিন্তু প্রোফাউন্ড জিনিস শেখানো। আচ্ছা, এইটা আমরা ফিরবো আবার তোদের দুজনের কাছে, একটু যাই নাথ বৌদের কাছে, শুরু করি সুদেষ্ণাকে দিয়ে। সুদেষ্ণা, আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে যে ওই তুই তো মানে নাচও শিখেছিস ওখানে, নৃত্য শেখাস তুইও, ওই ধারাটা শেখানোর যেদিন তুই ডিসাইড করলি যে তুই এখানে নাচ শিখবি এবং তারপর তোর বিয়ে হলো এই বাড়িতে, দি এন্টায়ার মানে একটা কমপ্লিট এক্সাইটমেন্ট অফ মিটিং অমলা শঙ্কর, মানে তারপরে তো তোর ইউনো তোর যাই হোক না কেন তোর রিলেশন, তোর সম্পর্ক একটা গড়ে উঠলো, কিন্তু ওই যে অমলা শঙ্করকে সামনে থেকে দেখা, তারপরে আস্তে আস্তে তার দ্বারা আদৃত হওয়া, তার আপনজন হয়ে ওঠা, এটা তোকে দিয়ে শুরু হয়েছে এবং সেই ধারাটা এসেছে সৌরিতার জন্য। তো তুই যদি একটু শুরুর দিকের কথাগুলো একটু বলিস, মানে তোর কাছ থেকে কখনোই দিদার কথা কিছু শোনা হয়নি, তোর কাছে যদি একটু দিদার কাছে কথা শুনি। হ্যাঁ, কি যেটা দিয়ে তুই শুরু করলি, প্রথম কথা, আমি যখন এখানে নাচ শিখতে এসেছি তখন এত ছোট যে ওটা আমার ডিসিশন ছিল না, মানে আমি ডিসাইড করিনি যে আমি এখানে নাচ শিখতে আসবো বা কিছু, আমার বাবা মা সেটা মনে করেছেন, এখানে নিয়ে এসছেন। এবং দিদা তখন, আমরা যখন ক্লাস করতাম, দিদা তখন মাঝে মাঝেই আসতেন ক্লাসে ক্লাস দেখতে। তো ছোট বয়স যখন ছিল তখন, মানে তখন ওটা মমমাসির মা ছিলেন, তখন অব্দি অমলা শঙ্কর সেই জিনিসটা তখন অব্দি তো বোঝার বয়সটা হয়নি, সেটা বুঝেছি অনেক পরে। এবং তারপরে যখন আমরা একটু বড় হওয়ার পরে যখন দিদা ক্লাসে আসতেন এবং খুব ছোট ছোট কয়েকটা কথা বলে যেতেন ক্লাসে, সেগুলো যে
একই জিনিস যেটা রাতুল বলল, রিজুল বলল, তখন হয়তো দিদা যেটা বলতে চাইছেন সেটার মানেটা সবসময় হয়তো সেই সময় বুঝতে পারিনি। মানে হয়তো একটা কোনো মুভমেন্ট দেখে বা কিছু দেখে হয়তো বললেন যে দিদা সবসময় বলতেন নাচের ব্যাপারে যে প্রত্যেকটা মুভমেন্ট যেন ফিনিশ হয়, কমপ্লিট হয়। একটা মুভমেন্ট যখন হচ্ছে সেটা গিয়ে যেন একটা এন্ড হয়। এবারে সেই সময়তে এই এন্ড হওয়াটা কি জিনিস, একটা মুভমেন্ট ফিনিশ হওয়াটা কি জিনিস, সেটা ঠিক সেই সময় বুঝতে পারতাম না। পরে যখন আরো মায়ের কাছে শিখেছি, শিখতে শিখতে মা যখন আরো সেটাকে এক্সপ্লেন করেছেন, এবং এখন যখন আমরা শেখাই, হয়তো এখন গিয়ে মুহূর্তে আস্তে 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 আরো এই কমপ্লিট হওয়াটা কি জিনিস সেটা এখন আরো বেশি করে হয়তো বুঝতে পারছি তখনকার থেকে। তো তাও আমাদের এই স্টাইলটা মানে এটা সবসময় মানে শেখার কোনো শেষ নেই। মা বলেন এখনো আমি শিখে যাচ্ছি, তো সুতরাং আমাদের তো শেখার কোথাও কোনো শেষ মানে নেই। আর 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 নাত বউ হওয়ার যে আনন্দের মুহূর্ত, সেখানে যদি একটু আমরা পৌঁছই, রাতুলের সঙ্গে যখন তোর বিবাহ হলো, তুই পরিবারের পুত্রবধূ হয়ে এলি, তার নাত বউ হলি, তো সেই মুহূর্তগুলো যদি একটু বলিস, মানে তার সঙ্গে কাটানো মুহূর্তের যদি কোনো মানে সেরকম যদি তোর কোনো স্মৃতি থাকে যে হ্যাঁ মানে এটা আমার জীবনে প্রাপ্তি হয়ে রয়ে গেছে, সেটা যদি এমন দিদার সাথে মানে দিদার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটানোটাই একটা, যখন যখন সময় কাটিয়েছি সেটা যে কি সুন্দর। মানে একদিকে প্রথম যেটা ছিল কি অমলা শঙ্কর মানে দিদা হয়ে গেছেন, কিন্তু আফটার অল তো তিনি একটা মমমাসি, যেমন তাও মমমাসি, উনি তো ওনাকে তো ঠিক ওই ভাবে পাইনি, একটা মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে দেখেছি। তো সুতরাং সেই জায়গাটা তো, এবং ভীষণ রাশভারী, ভীষণ একটা গাম্ভীর্য ওপর থেকে যেটা মনে হতো। তারপরে আস্তে 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 যখন দিদা হয়েছেন, ক্রমশ দিনে 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 যখন মানে মৌমাসির মাঠ থেকে, অমলা শঙ্কর থেকে আস্তে আস্তে যখন দিদা হয়েছেন, সেইটা প্রত্যেক বার আস্তে আস্তে মানে সেই গভীরতাটা আরো বেড়েছে, আরো আরো মানে আরো ক্রমশ কাছের হয়েছেন যত, সে মানে সেটা না ঠিক বোধহয় কথায় বলে বোঝাতে পারবো। কখনো বকা খেয়েছিস? না, বকুনি ওরম ভাবে খাইনি। তবে আমার মানে সাংঘাতিক পাওনা, সাংঘাতিক মানে এটা হচ্ছে, এটা 2000 সালের কথা বলছি। 2000 সালে তখন মানে উদয় দাদুর 100 বছর পালন হচ্ছিল, তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, তো সেটা ওই মাদ্রাসেও শো হচ্ছিল। তো মাদ্রাসে দিদার দল নিয়ে গেছিলেন, আমরাও এখান থেকে গেছিলাম, আমিও সুযোগ পেয়েছিলাম যাওয়ার প্রোগ্রাম করতে। মামিরাও গেছিলেন ওনাদের দল নিয়ে। তো মানে 3টে দলই ওখানে গিয়ে প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে একদিন সকালবেলা ওই মানে ব্রেকফাস্টের পর এরম সময়তে হঠাৎ মা আমাদেরকে ডেকে পাঠালেন, মানে তখন মৌমাসি ডেকে পাঠালেন আমাদের 3-4 জনকে মৌমাসির ঘরে। তো গেছি, গিয়ে দেখছি সেখানে দিদা রয়েছেন। এবারে দিদা বললেন একটা মুভমেন্ট করার কথা আমাদের, এই মুভমেন্টটা তোমরা করো। তো আমরা 4 জন না 5 জন ছিলাম। এবারে একে মার সামনে, তার উপরে আবার দিদা বলছেন একটা মুভমেন্ট, মানে যে আমি এখন বলছি, বলতে বলতে আমার এখনো হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এখনো। তো আমাদের বলেছেন একটা মুভমেন্ট করতে। তো আমরা তো মুভমেন্টটা করেছি, 2বার 3বার 4বার করেছি। এবার আর তখন আমরা ভীষণ ছোটর মধ্যে পড়ি, তখন আমরা মানে মাঝ বয়সীও হইনি। তো সেখানে তখন কয়েকবার করার পরে দিদা সবাইকে বলছেন ওর মুভমেন্টটা সবাই ফলো করো, আমারটা নাকি সব থেকে ঠিক হয়েছে। এবং সেটা হচ্ছে দিদার একটা মানে ড্রিমস এর ওই মুভমেন্টটা, মা ওটা দাদুর মুভমেন্ট, তাই তো? না, দিদার মুভমেন্ট এটা? এই যে দাদুর একটা, হ্যাঁ। তো সেইটা তখন দিদা বলছেন যে ওরটা সব থেকে ঠিক হয়েছে, ওরটা তোমরা সবাই ফলো করো। এটা মানে একেবারে ভয়ঙ্কর প্রাপ্তি, সাংঘাতিক প্রাপ্তি। সত্যি মানে সত্যি বিরাট প্রাপ্তি। ভেরি ভেরি ইন্টারেস্টিং। সরিতা, তুই যখন বিয়ে হয়ে তুই বাড়িতে এলি, তখনও
অনেকটা সক্রিয়শীল ছিলেন দিদা, এবং তোর সঙ্গে অনেকটা ইন্টারাকশন হয়েছে। তোর যদি অন্যরকম কোনো মানে মানে অফকোর্স সুদেষ্ণার প্রাপ্তিযোগ অন্যরকম, তোর প্রাপ্তিযোগটাও অন্যরকম, কিন্তু তোর এমন কোনো মুহূর্ত বা কিছু যেটা তোর প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে, এমন কোনো ঘটনা যদি তুই আমাদের বলিস। আমাদের বিয়েটা হয়েছে 2015, যেহেতু আমি দিদাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি। যেটুকু সময় পেয়েছি আমার কাছে পরম প্রাপ্ত হলে আমি রোজ দিদাকে একটু খাওয়াতে পারতাম। মানে মা, আমি, মা, দিভাই যখন আসতেন বাড়িতে, আমরা কি হতো আমাদের মধ্যে পালা করে দিদাকে খাওয়ানোর একটা, দিদাকে কে খাওয়াবে আজকে, রাতে কে খাওয়াবে বা দুপুরে কে খাওয়াবেন, নয় মা খাওয়াতেন, নাহলে মাকে আমি বলতাম না আমি খাইয়ে দেবো দিদাকে। মানে দিদাকেই খাইয়ে দেওয়া দুপুর বেলাটা বা রাত্রি বেলাটা এই পালা করে, এই যে এটা আমার সারা জীবনের জন্য আমার কাছে প্রাপ্তি, যে আমি দিদাকে খাইয়ে দিতে পারতাম। যে মানে এটা আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে এটা একটা পরম পাওয়া জিনিসটা, যে আমি দিদাকে খাওয়াতে পারতাম, যেখানে মা মানে মা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, মানে সেই ভরসাটা করে দিদার ওপর আমাকে মানে ছেড়েছেন, সেই ভরসাটা করে যে আমি দিদাকে খাওয়াতে পারবো। আর এটা ভীষণ একটা মজার মধ্যে, মানে দিভাই এলে, মা এলে, মানে আমাদের মধ্যে তো আজকে কে দুপুর বেলাটা কে হবে, রাত্রি বেলাটা কে হবে, এই সময়টা খুব, মানে আমি যেটুকু সময় কাটিয়েছি এই বাড়িতে এসে দিদার সাথে খুব সুন্দর সময় কেটেছেন। দিদা হয়তো অনেকটাই শান্ত এবং অনেকটাই চুপচাপ থাকতেন, কিন্তু আমার প্রত্যেক জন্মদিনে এই যে দিদার আশীর্বাদ পাওয়া দিদার কাছ থেকে, দিদা হয়তো অন্য সময়টা খুব শান্ত থাকতেন, আর কিন্তু জন্মদিনের দিনটা মা যখন দিদার কাছে গিয়ে বলতেন মা সইয়ের জন্মদিন, মানে দিদা তখন জাস্ট চুপটা খুলে একটা সুন্দর মিষ্টি একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ পাওয়া, সেটা একটা বছরের জন্য না, সেটা প্রত্যেক বছর। মানে একটা মানে কোনো বছর এরকম হয়নি যে হয়তো দিদা শান্ত রয়েছেন, দিদার হয়তো সেই জিনিসটা ভেতরে হয়তো জানি, এরকমও না। যেই মুহূর্তে মা বলেছেন আজ সইয়ের জন্মদিন, সেই মুহূর্তে দিদা যেভাবে আশীর্বাদ করেছেন, যেভাবে আদর করেছেন, মানে দিদার কাছ থেকে আদর পাওয়াটাও এটা আমাদের পরম ভাগ্য, সত্যি আমাদের কাছে পরম ভাগ্য। মানে এত আদর পেয়েছি, হাসি খুশি একটু মজা করে যখন দিদার সাথে সময়টা কাটতো, মা, দিভাই, আমি, রিজুল, দাভাই তো থাকতেনি, কিন্তু মা, দিভাই আমার যে সময়টা একটা কেটেছে, এবং মানে পুরো ওই সময়টা খুব মজা করে কাটতো। আমি একটুখানি বলছি, সই ওইগুলো একটু বল। ওই যে দিদা মাঝে তোকে মজা করে বলতেন, হয়তো রিজুল এসছে, রিজুল গেছে দিদার কাছে, দিদাকে রিজুল আদর করছেন, তখন আবার সইকে বলতেন যাও, মানে সতীন আর কি, না নাতি মানে তো বর, তো তখন আবার চোখ মুখ মজা করে করে তুমি যাও, এরম এরম আর কি। Atul, have you taken your girlfriends to Dida? Have you gone ahead and shared that with her, that you fall in love with someone? সেটা করেছিস? হ্যাঁ, আচ্ছা। আমার বলতে বলতে মজা যেটা লাগছে যে সইয়ের কথাটা শুনতে শুনতে আমরা রিজুল, আমি মা ওখানে হচ্ছে, বাবাও কিছুটা, রিজুলের আমিও হচ্ছে যে সই সত্যি যে সময়টা পেয়েছে, এবং দিদা অনেকটা শান্ত, অনেকটা রিল্যাক্সড। দিদা এমনিতে যা যেরকম ইয়েটা ছিলেন, ওটা মানে তুই ভাবতেই পাচ্ছিস না, স্পেশালি আমাদের নাতিদের সাথে। একদম একদম, মানে সে একটা ফেজ, মানে মার সাথে তো ন্যাচারালি, মা তো আরো ছোটবেলা থেকে এটা ফেস করে এসেছে, একটা শর্ট ফেজ, তারপরে এদের আরো শর্ট ফেজ। দিদার মানে প্রচন্ড, মানে দিদার আমরা যেটুকু পেয়েছি সেইটুকু মানে বিশাল আমাদের কাছে, মানে দিদার ওই মুহূর্তের হাসি, ওই মুহূর্তে আমাদের সাথে কথা, ওই মুহূর্তে গল্প, এবং যেদিনকে আমাদের পুত্রকে আমরা নার্সিং হোম থেকে নিয়ে প্রথম বাড়ি ঢুকেছি, এবং ঢুকে পুরো জিনিসটা মানে আশীর্বাদ করে টোরে ওকে নিয়ে সোজা দিদার কাছে, এবং দিদা কোলে তাকে প্রথম দেওয়া হয়েছে, যখন দিদা তার আগে একদম চোখ বন্ধ শান্ত, একদম ঘুমের মধ্যে, ওকে দেখি একটা অদ্ভুত হাসি দিয়ে সেও সেই আদরটা পেয়েছে বলে, মানে আজকে রিজুল, আমি, মানে আমরা, আমাদের কাছে এটাও পরম পাওয়া যে আমাদের ছেলে তো দিদার এই আশীর্বাদের হাতটা একদম ও যে পেয়েছে, মানে ওর কাছে একটা পরম পাওয়া।
আমাদের না, কাছে in fact- যেমন দিদাকে পাওয়া, আমাদের ছেলের কাছেও দিদার আশীর্বাদের না, হাতটা পাওয়া এবং যখনই- দিদার আদরও যখনই পেয়েছে দিদার ছেলে। কোলে ওকে দেয়া হতো, প্রত্যেকবার রিয়াকশনটা মানে অন্য সময়ের প্রত্যেকবার থেকে একদম আলাদা। মানে এই যে রিয়াক্ট করতেন, বুঝতেন যে এটা কোলে নিলাম আর কি, এবং ওই হাসিটা আর ওই কি একদম। বলবো ওই খুশিটা সেটাও is- মানে ভীষণ ডেলিকেট ভাবে তাকে নেওয়া, তাকে রাখা, মানে যার হাত থেকে নিচ্ছে মানে আসতে দাও এরম করে, মানে উঠে যাবে, মানে এই জিনিসগুলো একদম টনটনে জ্ঞান। সত্যি আমি শুনছি আর আমার কাছে একটা অদ্ভুত চিত্র ফুটে উঠছে। আমি এবারে একটু বাপি মেশো মামা মাসির কাছে যাব। শুরু করবো একটু বাপি মেশোকে দিয়ে। সেটা হচ্ছে যে বাপি মেশোর তো বাড়ির জামাই, and I'm sorry, I'm not a believer of Jamai Shoshti and all the rituals, so I'm not going to ask you, the kind of relationship that you, or the kind of fun that you ever had for Jamai Shoshti. কিন্তু the thing is, উনি তো খাওয়াতে ভালোবাসতেন বাপি মেশো, তো তুমি তো তার মানে আরেক পুত্র, হ্যাঁ, পুত্রবৎ। তো তোমার সঙ্গে সম্পর্কের কথা এবং তোমার সঙ্গে আড্ডার কথা যদি একটু বলো শাশুড়ির সঙ্গে। আচ্ছা, মেশোর কথা যখন বললি, মেশোর জামাই ষষ্ঠী নিয়ে কথা বললি, তো জামাই হিসেবে মেশোর জামাই ষষ্ঠীতে মাকে কি বলা ছিল, বোধহয় প্রথমবার মা একটু পরিপট করে একটু খাওয়াতে পেরেছেন মেশোকে। আইডিয়াল খাওয়া ছিল হয় মুসুরির ডাল, ভাত, আর মা একটা দারুণ রাশিয়ান স্যালাড বানাতে, সেইটা। আর তারপর থেকে হয়ে গেছিল ভাতে ভাত, আলু সিদ্ধ, ঘি ভাত, এইটা জামাই ষষ্ঠীর খাবার। আর মা সবসময় বলতেন এইরকম জামাই মানে ভাবা যায় না, যার জন্য শুধু একটু ভাতে ভাত করলে সে পরম তৃপ্তি। আচ্ছা, এই খাবারটার কোনো তুলনা হয়? কোনো তুলনা হয়? যত বাঙালি খাবার আছে। না মিশো, আই এম সরি, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, বাট ঠিক আছে, তুমি খুবই তৃপ্তি করে খাও এটা। না, বাট দিস ইজ অ্যামেজিং। আমি না, হ্যাঁ বুঝতে পেরেছি আমি মেশো, ঠিক আছে, ওকে। একটা ঘটনা আমি বলি, সেটা মম বললে আর ভালো এক্সপ্রেসিভ হবে। হ্যাঁ, কোন জিনিসে উনি একটু হাতটা দিচ্ছিলেন, এই কাঁচি, ছুঁচ, মানে যেগুলো হাত না দেওয়া ভালো ওই সময়, দেশলাই, দেশলাই টেশলাই ইত্যাদি। সুতরাং কিঞ্চিত বকুনি হচ্ছে, দাদু এগুলো কখনো হাত দেবে না, এটা বলেছেন। আচ্ছা, ওই পর্যন্ত। এবার দিদা মনে হতো একটু হয় নাতিকে বকেছি। না না, ব্যাপারটা হয়েছিল রাতুলকে বকেছেন প্রচন্ড, মানে এই প্রথম রাতুল দেশলাই জ্বালিয়ে ফেলেছে। হঠাৎ একটা দেশলাই ও দেখেছে বড়দের জ্বালানো, এরম করেছে আর চলে গেছে, এরম ফেলে দিয়েছে। তো মা ঠুকে এইবার মানে ও বকুনি খায়নি, রাতুল রিজুল কেউ মার কাছে বকুনি খায়নি। এইবার মা খুব রেগে গেছে, দাদু কেন তুমি এটাতে হাত দিয়েছো, একদম এইরকম ভাবে বকে। শোনো, কোনোদিন ছুঁচ, কাঁচি, ছুরি, দেশলাই কোনোদিন এইগুলোতে হাত দেবে না, বুঝেছো? ও ভীষণ চুপচাপ ছিল, ও তো খুব কেঁদেছে, আর মার তো মানে ভীষণ মন খারাপ, যে ভীষণ বকেছে। এবার বিকেলে মা ওকে নিয়ে, যে আহারে এত বকেছি, ওরা দুজন, মা ওকে নিয়ে গাড়ি করে বেরিয়েছে। এবার মার মনটা এত খচখচ করছে, যেটা আমাকে বকে কোনোদিনই হয়নি মার, কিন্তু মার হয়েছে। মা বলছে যে আহা, ওকে একটা দোকানে নিয়ে যাই, গিয়ে কিছু একটু কিনে দিই, যেটা মার একদম মানে নীতি বিরুদ্ধ, মানে মা কোনোদিন এইটা করেননি একেবারে, মানে বকেছেন, তারপরে কখনো আদর দেওয়াটা পছন্দ করতেন না। সেখানে নাতির বেলায় বলছে, দাদু ভাই তুমি কিছু কিনবে, চলো তুমি কি কিনবে বলো। রাতুল এতক্ষণ চুপ থেকেছে, কিচ্ছু বলেনি দিদাকে। যেই দিদা বলেছে কি কিনবে বলো, একটা ছুরি, একটা কাঁচি, একটা ছুঁচ, একটা দেশলাই,
মানে প্রত্যেকটা মনে রেখে রেখে ঠিক এইগুলো বললো। My God. মা বলে কি ছেলে। আর মিডিলেরও ঠিক এইরকম ঘটনা আছে। সেটা বলো, সেটা বলো, বলো প্লিজ বলো। রিজুল একদিন আমাদের মানে আমরা আমি মা কয়েকদিন এসে আমাদের বাড়িতে, এটা বলছি রিজুল তখন ছোট, খুব ছোট তখন, মানে সবে কথাটা একটু মানে পরিষ্কার হয়েছে। মা এসে কয়েকদিন ছিলেন, মা বাড়ি গেছেন, এবার রিজুল মার কাছে বেড়াতে গেছে। এবার হঠাৎ রিজুল মা যখন আসছেন, তো আমি সেদিন ওই ধাবা থেকে ওই যে ফুলকপি বিক্রি হয় তো অনেক, তো আমি অনেক ফুলকপি কিনে এনেছিলাম। তো মা বাড়ি যাওয়ার সময় মা বলছে, ও বাবা কত ফুলকপি রে, আমি দুটো নেবো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ, মা দুটো ফুলকপি নিয়ে এসছেন। এটা হয়ে গেছে। এবার মা রিজুল মার বাড়িতে বেড়াতে গেছে। এবার হঠাৎ মা এটা পরে আমাকে গল্প করছেন, বলছে হঠাৎ একটা গণেশের ছবি দেখেছে, দিদা এটা আমি নেব? তো মা বলছে হ্যাঁ দাদু ভাই নাও। এবার কিছুক্ষণ পরে আরেকটা কি একটা দেখেছে, দিদা এটা আমি নেব? তো বলছে হ্যাঁ এটা নিয়ে কি মাকে দেব। হ্যাঁ, এবার হঠাৎ মা ভীষণ গাছ লাগাবার শখ ছিল, এটাও মার একটা গুণ। হঠাৎ মা টমেটো গাছ লাগিয়েছিলেন, নিচে একটা ছোট্ট টমেটো পড়ে, হঠাৎ সেই টমেটোটাকে খুঁজে বার করছে, দিদা আমি টমেটো নেব? মা বলছেন ওরে বেটা তুই সব কিছু আমার বাড়িতে মাকে দেব বলেছে, মাকে দেব। মা বলছে ওরে বেটা তুই সব কিছু আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছিস মাকে দিবি বলে? বলছে তুমি সেদিন দুটো কপি নিয়ে এসছিলে না? আমি এখন একটা কথা বললে there's going to be a huge fight between me and Rijul, আমি কিছু বলবো না, কারণ ফ্যামিলির মধ্যে ঝগড়া হওয়াটা উচিত, but that's okay, I'm not surprised. আচ্ছা, but God, এই যে না, what I'm trying to say is marrying Amula Shankar's daughter, Udar Shankar and Amula Shankar's daughter, and getting into the family and seeing a stalwart like Amula Shankar in the family itself at a complete dance genre innovate করা, তাকে ছড়িয়ে দেওয়া, আমি বলছি এই অভিজ্ঞতাগুলোর কথাও যদি একটু তুমি বলো, মানে ওকে স্টেজে দেখার অভিজ্ঞতা, ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আমি মার একটা বলতে চাই, মানে এই যে প্লিজ বলো, ইউজ করে। হ্যাঁ, একবার আমার জন্মদিনটা টলি ক্লাবে করা হয়, ঠিক হয়েছে। আচ্ছা, তো আমি তো জানি জন্মদিন মানে সেই চন্দনের ফোঁটা, ফুলের জল দেওয়া একটা আমাদের ইত্যাদি ইত্যাদি হবে। টলি ক্লাবে যাচ্ছি, সুতরাং আমরা চলে গেছি ওখানে। ওখানে যখন টেবিলে গিয়ে আমরা বসেছি, মা তার থলি থেকে ছোট ছোট সব বাটিগুলো বার করল, একটাতে চন্দন বাটা আছে, ফুল রাখা আছে, একটা বাটিতে একটু জল নিলেন, মানে এন্টার রিচুয়াল যেটা বাড়িতে হয় সেটা কিন্তু উনি টলি ক্লাবে নিয়ে করলেন। এবং দ্যাট ইজ মানে খুব সিম্পল বাট দ্য পারফেকশন। ওটা ওখানে কি হতে পারতো, টলি ক্লাবে গেছি, খেয়েছি, মা একটু আশীর্বাদ করলেন, হয়ে গেল দুব্বো টুব্বো দিয়ে। নো, এইটা ইজ আ মাস্ট। কতক্ষণ লাগবে ভাই পৌঁছাতে? এখন একটু হলো তো, মানে
ভিড় ভাড় হবে? দুটো বেরোতে পারি তাহলে 5:30 করে সন্ধে সন্ধে হবে একটা আর লাঞ্চ রাস্তায় কি বলে ওইগুলোকে? ধাবা ধাবা লাঞ্চ? না এখন তো অনেক খাবার চেঞ্জ হয়ে গেছে। কার ভাগ্য এমন হয়, কেমন স্বামী এমন ছেলে, ওই যে আরেকটা ছেলে, আরেকটা বউ, এই যে নাতি নাতনি, আমি নাম বলতে চাই, এই যে সব শুধু ভালোবাসা, শুধু এই প্রাণের সুযোগ। আমি তো বলি আমার প্রত্যেকটা আশীর্বাদ মাকে সাইলেন্ট কর। प्रेम ईश्वर है, ईश्वर प्रेम। তারপরে এই যে বিয়ে আসছে, একটা কত সুন্দর মিষ্টিটা খাওয়ান মা। আমি একবারই আশীর্বাদে সব পূরণ করেছি। আচ্ছা, বিদেশি ফুলের চা। ফোন বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার আশীর্বাদ একটু শুধু দই একটু। আপনার ফোনটা কাঁদছে। ওই দেখো, ও কোনো মানে হয়, ভয় পেয়ে গেছি। দেখ আমি তুই প্রণাম করছিস আর আমি দেখছি পরিষ্কার বাবা। বাবার হাতটাই আছে। ওই দেখো, তাই তো বাস। এটা শুধু ওখানে হয়নি, আমরা বাইরে আমাদের বিয়ের তারিখে খেতে গেছি, হ্যাঁ মেনল্যান্ড চায়নাতে খেতে গেছি। সেখানে আমরা মানে খাচ্ছি মাঠে, তার আগে খাবার যেই এসছে তার আগে সুন্দর করে, এবং সেটা যে কি সুন্দরভাবে নিয়ে আসা, সেটা মানে প্রত্যেকটা জিনিস না দেখার মতো। মানে দুর্বল দিয়ে আমাদের দুজনকে যে আশীর্বাদ করবেন সেটা কিন্তু, কারণ রেস্টুরেন্টে বসে আছি কিন্তু সেইখানেও ওইটা ধান দুর্বটা যদি শুকিয়ে যায়, এসির মধ্যে শুকিয়ে যাবে, মানে দুর্বটা সেটাকে একটা ভিজে
মানে টিস্যু পেপার, ভিজে টিস্যু পেপারে সেটাকে রোল করে একটা সুন্দর বাটির ভেতরে সেইটা জল দিয়ে ধান, চন্দন, সমস্ত কিছু যেটা জন্মদিনেও হয়েছিল সেইটা কিন্তু ওখানেও কিন্তু সেইটা পুরো নিয়মটা, মানে যেগুলো আমাদের ট্রেডিশনাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু করা হলো। মানে আমাদের সত্যি আমাদের বাড়িতে জন্মদিনে কেক কাটা অত রীতি নেই, কিন্তু পায়েসটা, পায়েস, ধান দুর্ব, 5 ফুলের জল আর আলপনা, এটা আমাদের হবে। হ্যাঁ, এটা আমি তোমাদের বাড়িতে দেখিয়েছি আগে, এবং আমার বাড়িতেও বড় হয়ে ওঠা বলতে আমার মানে আমার বাবার দিকে, মানে আমার ঠাকুমার বাড়িতেও এত মানে এটা ছিল না, কিন্তু আমার মামার বাড়িতে আমার জন্মদিন সবসময় ওই রকম চন্দনের ফোঁটা, 5 ফুলের জল, এন্ড ওইভাবে কেক টেক আমি মানে ছোটবেলায় অনেক পরে দেখছি। ঠিকই তো, এইটাই তো রিচুয়াল ছিল। একটা খুব ইন্টারেস্টিং জিনিস কালকের ওই ছবিটা যেটা তোমাকে রাতুলকে আমি পাঠালাম ওই জহরদার আর্টিকেলটা থেকে, না মানে একটা অদ্ভুত জিনিস উঠে এলো মাসে। আমি এটা তোমাকে আলাদা করে জিজ্ঞেস করতে আমি কোনো না কোনো দিন, আমি ভাবলাম এই আড্ডাতেই তোমায় জিজ্ঞাসা করি। কারণ আমরা যদি তোমাকে কোথাও কোনো ধরো কোনো পার্টি বা কোনো সোশ্যাল গ্যাদারিং এ যেতে বলি, তোমার গায়ে জ্বর আসে, তুমি কোথাও যেতে চাও না, ইউনো, ইউর অ্যাবসলিউটলি, মানে তোমাকে অন্তত কনভিন্স করতে আমাকে কিছু না, আই এম শিওর রাতুল এন্ড রিজুল অলসো ফেসেস দ্য সেম থিং, বাট a little in a lesser degree I guess, more than me, but the fact is তোমাকে ভীষণ কনভিন্স করতে আমি বুঝি, বিকজ I understand all of that। কিন্তু আমি দেখছি দিদা অনেক জায়গায় যেতেন, কিন্তু মানে এবং অনেক ইন্টারেস্টিং জায়গায় যেতেন, যাদের সঙ্গে ছবি দেখলাম, বসন্ত চৌধুরী, মাহালিয়া জ্যাকসন, ওই ইউএস কনসুলেটের ডিনারটায় বা ইউএস কনসুলেটের কিছুতে, মানে যেতেন উনি অনেক জায়গায়। আমার নিচেরটা আমার বাবার, আমি মারটাও পেয়েছি, আমি বাবারটাও বেশি। বাবা ভীষণ মানে নিজের মতো থাকতে ভালোবাসেন, মিশতেনও, আবার কোথাও আবার একটা নিজের মতো ড্র লাইন আর কি। হ্যাঁ, রাইট। মার হচ্ছে সব সময়, মানে এটা আমার দাদুর থেকে এসছে। দাদু সব সময় সব জায়গায় নিয়ে যাওয়া, এইখানে মানে এখানে যাওয়া। আমার যতটুকু আমি হয়তো ওপেন আপ করেছি সেইটুকু মার মানে জোরে। আমার শ্বশুর বাড়িতে মানে যখন বাপিদার সঙ্গে আমার মানে এইরকম ভাবে আলাপ না, কারণ বাপিদা এবং আমার ননদ পিয়ালি, পিউ, ওরা দুজনেই আমাদের মার নাচের স্কুলে, মার আন্ডারে নাচ শিখেছেন। তো সেখানে কিন্তু তখন আমার শ্বশুর মশাই ভীষণ, মানে আমার শ্বশুর বাড়ি ভীষণ, মানে কি বলবো, মানে এত কালচার, নাচ গান বাজনা কবিতা সবকিছু নিয়ে এত এনরিচড। এবং আমার মা সব সময় তা চাইতেন, কারণ দাদা হস্টেলের থেকে মানুষ হয়েছে, আর আমি মার কাছে ছিলাম বলে, বাবা মার কাছে ছিলাম। মা সব সময় না, এইরকম জায়গাগুলোয় যাও, এইখানে যাওয়া উচিত, এদের কথাগুলো শোনো। আর খুব বোরিং লাগতো তখন, কারণ কিচ্ছু বুঝতাম না তো, বড়রা কথা বলছেন, আমি আর পিউ, আমার ননদ আর আমরা তো কখনই ওখান থেকে উঠে পালাবো সেইটা ভাবি না বোঝার একটা কারণ আছে। কেন মার বাবা যখন বসতেন, তাহলে সে রামায়ণের কোনো একটা শ্লোক নিয়ে আলোচনা শুরু করলেন, না রবীন্দ্রনাথ নিয়ে চললো, হয়তো মধুসূদনের কবিতা, মানে এই একটা লাইন বলে যাচ্ছেন। বাবা এই যে চলছে, দুজনে একদম মগ্ন ওই আলোচনার মধ্যে। মানে তখন যদি বুদ্ধিমান হতাম, ওই আলোচনা থেকে কিছু মানে অ্যাবজর্ব করতাম, কিন্তু তখন হচ্ছে ওই যেটা মামু বললো, দেখো ব্যাস অন্য লেভেলে আলোচনা হচ্ছে, বুঝেছো তো। মানে এখন ওইখানে গিয়ে আমাদের ডিস্টার্ব করা উচিত, মানে আমাদের অন্য কিছু করা উচিত, নিজের আড্ডা মারি। পিউ তো বিশেষ করে যে আর দাদা, আবার কিন্তু ওই উপনিষদ শুরু হয়ে গেছে, চাটা দিয়ে আসি, নাহলে মা বলবেন। কিন্তু মিশু, তুমি বলছো তা, তুমি যার সন্তান, তুমি যে বাড়ির সন্তান, তোমার মানে তুমি বিনয় কৃষ্ণ ঘোষের বাড়ির, মানে বিনয় কৃষ্ণ ঘোষের ছেলে, মানে
তোমার বাড়িতেও তো তুমি একই জিনিস প্রায় দেখেছো, মানে তোমার তো অবাক হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, মানে সেটা কি হয়, মা যখন আসেন তখন মা তো একটা আমাদের কাছে একটা অরা। হ্যাঁ, সত্যি কথা বলতে হ্যাঁ, মা তো তখন ওইভাবে তো নয়, এমন একজন শিল্পী নিয়ে এসেছেন। যেমন এই প্রসঙ্গে আমার যেটা মনে পড়ে যায় যে মা একটা সময় অসুস্থ ছিলেন। হ্যাঁ বল। না, আমি একটা ওই ক্লারিফিকেশনের জন্যই বলছি যে এই যে মা বাবা যেটা বলছেন যে দুজনের মধ্যে আলোচনা, এটা কিন্তু মানে দাদু মানে আমার ঠাকুরদা আর দিদার মধ্যে আলোচনা এটা বলছেন, এটা হতো আর কি, বুঝতে পেরেছি? মানে দাদু সেটা জাস্ট বলে দিলাম। হ্যাঁ, না না অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, হ্যাঁ বলো মিশো, বলো। হ্যাঁ, আর এটা আমি সব থেকে বেশি এনজয় করেছিলাম মানে বিয়ের পরপর, তখন একটা তো ওরা থাকেই, হাজার হলো এত বড় একজন শিল্পীর কন্যা এবং সে নাচে পারদর্শী ইত্যাদি ইত্যাদি। একটু ল্যাংপ্যাঙে সিং ছিল, যাই হোক সেটা কিছু না, কিন্তু আচ্ছা, ওর দাদা আমাকে একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছিল, বাপি বিয়ে করছো খুব ভালো, সামলাতে পারবে তো? মানে আসলে দাদা কথাটা আমাকেই বলেছিল বোধহয়, সামলাতে পারবে না আমার না ভীষণ আমার ভীষণ ভালো লাগে ভাবতে, মানে আজকের যারা এই আড্ডা শুনছেন তারাও আপনারা জানবেন। ও আপনাদের আরেকবার একটু মনে করিয়ে দিই, এই যে উদয়ন কলা কেন্দ্র এবং মমতা শঙ্কর ডান্স কোম্পানি থেকে শ্রীমতী অমলা শঙ্করের 102তম জন্ম শতবার্ষিকী উৎসব যে হচ্ছে, এবং আপনারা নানান রকম মানুষের কথা শুনবেন অমলা শঙ্করকে ঘিরে, তার প্রোডাকশন দেখবেন। একটা অদ্ভুত ব্যাপার, রাতুল কিছুটা আমার সঙ্গে সহমত হবে, তোমার সকলেই আমার সঙ্গে হয়তো সহমত হবে। এই তো কিছুদিন আগেই ওয়ার্ল্ড মিউজিক ডে চলে গেল। আমি যে পরিবারের সাক্ষাৎকার বলবো না, আড্ডা বা একটা ইন্টারাকশন, তারা কিন্তু ভারতীয় সংস্কৃতিতে বিশ্বজনীন নৃত্য, বিশ্বজনীন সঙ্গীত তাদের সূত্রেই কিন্তু এসছে। আজকে আনন্দ শঙ্কর was one of the first world musicians in the country after Rabindranath, because I consider Rabindranath's sense of music to be also in parallel with world music, because I believe he brought a lot of world arts to the country in the bigger perspective. কিন্তু এই যে বিশ্বজনীন নৃত্য বা নৃত্যের বিশ্বজনীনতা বা সঙ্গীতের বিশ্বজনীনতা, এটা কিন্তু এই পরিবার থেকেই আমরা পেয়েছি ভারতবর্ষে। এটা আপনাদের একবার স্মরণ করিয়ে দিলাম, যাতে আপনারা আজ যারা এই আড্ডা শুনছেন, শুনতে শুনতে আমারই মতো সমৃদ্ধ হচ্ছেন, অন্তত পরের প্রজন্মকে বলতে পারবেন যে উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মমতা শঙ্কর, এদের কাজ দেখো বা দেখবেন, তার কারণ দেখেও অনেক কিছু শেখা যায়। আমাদের জীবনটা শুধুমাত্র আন্তর্জালিক আড্ডা নয়, আমাদের জীবনটা হচ্ছে এই মানুষগুলোর লেগেসিটা ধরে রাখা, এই মানুষগুলো আমাদের মধ্যে এখনো যারা রয়েছেন তাদের কাজকে নিজের মতো করে বাঁচিয়ে রাখা। ফিরবো এবার আবার আড্ডায়। একটা ছোট্ট কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে প্রহরের কারিগরি সহায়তায় আমাদের এই আড্ডা মানে করতে পারছি আমরা, কারণ কারিগরি সহায়তা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। অনিতেশকে, আকাশ এবং তন্ময়কে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, আমি পরিবারের সকলের হয়ে ধন্যবাদ জানালাম। আরেকটা কথা একটু ফিরবো যে জিনিসটা সূত্রে, সেটা হচ্ছে যে মাসির কাছে। আমার মাসি তো চির নবাগতা নায়িকা এবং সারাক্ষণই নার্ভাস, কিন্তু এমন সুন্দরী মাসি আমার। আমি শুধু একটা জিনিস জানতে চাইবো মাসির কাছে, এই যে অমলা শঙ্কর, তোমার মা অমলা শঙ্কর, দুটোর পরিপূরক, তোমার বেড়ে ওঠা এই আজকে
এই এতগুলো বছর পর যখন তুমি আমার সঙ্গে বসে কথা বলছো, তোমার কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ছে মা? তোমার হাজার লক্ষ দিক স্মৃতির মধ্যে কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে, যদি তুমি আমাদের বলো, বা ওনার জন্মদিনের কোনো একটা ঘটনা। আমার শুধু এইটাই মনে হচ্ছে যে গত বছর হ্যাঁ মানে আমরা সবাই মিলে আমরা গত বছরও মার জন্মদিনটা পালন করেছি এবং সবাই আমরা মানে এই কজন সবাই মার পাশে থেকেছি, কারণ প্যান্ডেমিকের মধ্যে মানে লোকজন ডাকা যায়নি, সেই জন্য স্বাভাবিক আসতে মানে ডাকা যায়নি, আমরাই। এবং কি বলবো, সেই মনে হচ্ছে ওই মা আমাদের মধ্যেই আছে। কোন কথাটা বলবো সুজয়, মানে সত্যি তো অনেক কথা, কিন্তু তাও মানে এখন দাঁড়িয়ে একজন নৃত্যশিল্পী, প্রথমে একজন নৃত্যশিল্পী, একজন আর্টিস্ট হিসেবে যদি কথা বলতে হয়, তাহলে কোন কথাটা তুমি বলবে যে তোমার জীবনবোধকে এখনো সমৃদ্ধ করে? আমি জানি না, মানে যা কিছু আমি বলি, আমি করি, আমার ছাত্রীদের মধ্যে আমি সারাক্ষণ মানে এখন মার কথাগুলো প্রত্যেকটা, এই যে রাতুল রিজুল্ল যেটা এক্ষুনি আলোচনা করছিল, যে মার প্রতিটা জিনিস তো ভ্যালুস, এত প্রত্যেকটা জিনিসে আমি কোন জিনিসটাকে বাদ দেবো? আমি সাজগোজ করা, সকালে ঘুম থেকে ওঠার থেকে আমি যা করছি প্রত্যেক সময় মা এখনো আমাকে ইনস্ট্রাক্ট করে যাচ্ছে, না এটা এইভাবে করে। কিভাবে সবচেয়ে মার কাছ থেকে যেটা মজার জিনিস যেটা শিখেছি, প্রেজেন্স অফ মাইন্ড আর কমন সেন্স। যে জিনিসটা মার সবচেয়ে আমাকে আকৃষ্ট করে সেটা হচ্ছে মার কমন সেন্স। কোন জিনিস এটা এখানে আটকালো, কি করে কি একটা করতে পারি ওখান থেকে জিনিসটাকে মানে কি বলবো, যাতে কোথাও মুশকিলে আমরা আটকে না পড়ি। এই যে প্রেজেন্স অফ মাইন্ড, সারাক্ষণ মা সবসময় আমাকে বলতেন বুদ্ধি দিয়ে কাজ করতে। মা ভীষণ এইটাকে মূল্য দিতেন। কোনো ছেলে মেয়ে যদি ভালো কাজ করছে ঠিক আছে, কিন্তু কারোর মধ্যে যদি দেখতেন যে কাজটার মধ্যে একটা বুদ্ধির ছাপ আছে, সেই কাজটার মধ্যে মানে সেটাকে নিখুঁত করে এবং বুদ্ধি দিয়ে কাজ করা, সেইটা করছে, মা আরো খুশি হতেন। কেউ বোকার মতো কাজ করে যাচ্ছে বলে, মানে একটা কিছুকে ভাঁজ করছে, সেখানে ব্যাকা হয়ে গেল, বা কোন জায়গাটা ধরলে ঠিক হবে, কি করলে ঠিক হবে, সহজভাবে কঠিন জিনিসকে সহজভাবে কি করে করা যায়, সেই বুদ্ধিটা সারাক্ষণ সজাগ থাকো। মা সবসময়, এটা আমার বাবাও বলতেন, এটা আমার মাও বলতেন, সব সময় সব দিকে চোখ রাখা, প্রত্যেক সময়। মানে তুমি এইখানে কাজ করছো কিন্তু তোমার মাথাটাকে সব দিকে করবে, মানে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। এবং আমি বলবো এটা আমার দুই বৌমার মধ্যেও এখন এই ব্যাপারটা ভীষণ এসে গেছে, যে এক মাল্টিটাস্কিং যেটাকে বলা হয়, যে একটা করছি তো সেটা নিয়েই আমি আছি না, আমি এটা করতে করতে আমি তার মধ্যে কত সময় যেটা হয়, যেটা আমি আমার মাকে সারাক্ষণ দেখেছি, যেটা আমি আগেও বোধহয় আলোচনা করেছি, যে আমার মা নিম বেগুন করতে করতে, তখন রবীন্দ্রনাথের সেন্টিনারি ইয়ার, সেখানে একটা কিছু করা হবে, সেই জন্য বাবাকে বলা হলো রবীন্দ্রনাথের উপর, আগে আলোচনা করেছি যে রবীন্দ্রনাথের উপর কিছু একটা করতে হবে। তো বাবা সেখানে বললেন, অমলা রবীন্দ্রনাথের, বাবার ওই অত রবীন্দ্রনাথ পড়া ছিল না,
হ্যাঁ, তো সেই জন্য কারণ বাইরে বাইরে থেকেছেন, করেছেন, ওইটা ছিল না। আর যেটা মার আবার ভীষণ পড়া ছিল, তো বললেন যে কিছু একটা আছে যেটাতে অনেক একটা রাজা, অনেক সখী, রাজা রানী, এরম গ্র্যান্ডার কিছু এরম, কিন্তু একটা মেসেজ থাকে। মা নিম বেগুন করতে করতে বেরিয়ে এসে হঠাৎ মা বললো, আমার ওইটাই মনে পড়ে গেল, ওই যে বহে মাঘ মাসি শীতের বাতাসে, বহে মাঘ মাস শীতের বাতাসে স্বচ্ছ সুলীলা, ওই সামান্য ক্ষতি রবীন্দ্রনাথের। কি অদ্ভুত ভাবে মা ওইটাকে বলে দিলেন। আমার বাবার যেটা হতো, বাবা যদি বাবার কিছু একটা মনে ছুঁতো, বাবা এরম করে তুড়ি মেরে বলতেন, I've got it। মানে একদম পুরো জিনিসটা একটা ফিনিশ প্রোডাক্ট মতো দেখতে পেতেন। মা যখন গীতবিতা নিয়ে কবিতাটাকে বলছেন, বাবা বলেন আমি পুরো দেখতে পাচ্ছি। তো এইরকম, তো এই যে মার, আমি অন্য কথায় চলে এলাম আবার, কিন্তু আজকে বাপিদা আজকে একটা বাপিদা যে ওই যে শ্যাডো প্লে, ছায়া নৃত্য, যেটা এটা তো দেখানো হবে এই 3 দিনের মধ্যে। হ্যাঁ, আমাদের থার্ড দিনে দেখানো হবে। সেটা যখন প্রথম ওই কনসেপ্ট, এটা বুদ্ধ দেখানো হবে, যেটা দেখানো হবে সেটা লাইফ অফ মহামানব হচ্ছে না। প্রথম যখন করেন রামলীলা করবেন, এটা ঠিক আলমোড়াতে তো রামলীলা করবেন, শ্যাডো প্লে, তখন কেউ কিচ্ছু জানে না কিভাবে কি হবে। তো উনি একটা ওই হ্যাজাক জ্বালিয়ে, বাবা, হ্যাঁ ওর বাবা লাফিয়ে গেলে কিরকম মনে হবে যে হনুমান একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে চলে গেল, ইত্যাদি ইত্যাদি একটা ডেমনস্ট্রেশন দিলেন। তখন সবাই খুব ইন্টারেস্টেড হলো, হ্যাঁ এটা তো দারুণ জিনিস, নতুন হবে তো রামলীলা, রামায়ণের উপরে নির্ভর করে। তখন কিন্তু উনি ওর মাকে বললেন, অমলা বলতো ঠিক কোন তখন বাবা মার বিয়ে হয়নি, কোন ঘটনা নিলে শ্যাডো প্লেটা ইন্টারেস্টিং হবে এবং লোকের বুঝতে সুবিধা হবে, সোজা হবে। সেই কিন্তু মার শুরু হলো তাকে সাহায্য করা। এই বেসিক আইডিয়াটা যে কোন ঘটনাগুলো রামায়ণের নিলে শ্যাডো প্লেতে সেটা ঠিক মতো দেখানো যাবে, লোকের ভালো লাগবে এবং রামায়ণটা বুঝতে পারবে, মানে ভিজুয়ালি কোনগুলো ইন্টারেস্টিং হবে দেখতে, সেইগুলো মা দিলেন। আমি এটাই বলি যে আমার কাছে কেন কথাটা আমি ইউজ করছিলাম, যে যখন ওকে আমি দেখতাম শেষ দিন অবধি, যে এমন একজন মানুষ যিনি কাঁধে সংস্পর্শে এসছেন না, রবীন্দ্রনাথ, কোন ঠাকুর, এই যে এদের সঙ্গে একজন কথা বলেছেন, তাদের উপদেশ শুনেছেন, এবং সেই সূত্রেই বলি যে মার কিন্তু আলমোড়া যাওয়ার, যেটা মার মানে ওর মায়ের বাবা চেয়েছিলেন যথেষ্ট নাচ হয়েছে, এবার পড়াশুনো পরীক্ষা দাও, MA পাশ করবে ইত্যাদি, এবং লেখিকা হবে, এবং খুব ভালো লিখতেন, সাতসাগরের পাড়ে লিখেছিলেন ওই বয়সে, 14 বছর বয়সে। তো তখন একদিন দিলীপ রায় এসে ওর মাকে বললেন যে সুভাষ তোমার নাচ দেখতে চেয়েছে। সুভাষ অর্থে নেতাজি সুভাষচন্দ্র। আর দিলীপ রায় মানে দিলীপ কুমার রায়, রায়। তো মা গেলেন এলগিন রোডে, বললেন প্রথমে আমার মনে হলো গাড়িতে সামনে প্রতিবেশী ছিলেন, হ্যাঁ জ্ঞান গোসাই বসে আছেন, শ্রীরামপুরে যাবেন, আর মায়ের ডান পাশে বসে আছেন সুভাষচন্দ্র বোস। বলেন এই ব্যাপারটা ভাবতেই আমার তখন একটা মনে হচ্ছে আমি কার পাশে বসে যাচ্ছি। ওখানে গেলেন, নাচ হলো, সবাই খুব প্রশংসা করলেন। যখন চলে আসছেন শ্রীরামপুর থেকে, তখন সুভাষ বোস মানে আমার মায়ের বাবাকে বললেন যে অমলার নাচটা যেন বন্ধ না হয়, ওকে আপনি আলমোড়া পাঠিয়ে দিন, ওখানে উদয় শঙ্কর একটা ইনস্টিটিউট করেছে। এইটা এরপরে আর ওর বাবা মানে মায়ের বাবা অক্ষয় কুমার দাদু, ওর দাদু, তিনি আর না বলার কোনো স্কোপ রইল, সুভাষ বোস বলেছেন, সুতরাং ওর মা আলমোড়াতে গেলেন, তাকে যেতে হলো।
তো এই যোগাযোগটা না হলে আজকে আমরা মাকে এবং ওর বাবাকে ইন্ডিয়ান ডান্স কমিউনিটি যাদের পেল, তার মধ্যে কিন্তু এদের যথেষ্ট অবদান রয়েছে। ছোট ছোট অবদান কিন্তু রয়েছে এবং সেই জন্যই এদের পাওয়া। অথচ যেটা ওর মা, যেটা বললাম যে এই যে একটা আমার হতো যে উনি বারবার কোনো জায়গায় সেটা মামু ওকে বলতে, তুমি বলতে শুরু করলে প্রথমেই তো বলবে, এটা বোধহয় রাতুল বলতো না, যে আমি ইংরেজ গ্রামের মেয়ে, বাটাজোরের মেয়ে, আমি আপনাদের কি বলবো, আমি তো গেছি কিন্তু আমি কিন্তু একজন গ্রামের মেয়ে। এই গ্রামের সঙ্গে এত ডিপ রুটেড উনি বলতেন। হ্যাঁ, আমিও শুনেছি সবসময় এটা। এবং যেটা মামু বলে যে যখন আমরা কোনো জায়গায় গেলাম সেখানে আমরা গাছপালা দেখি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। মা কিন্তু গিয়ে না, গাছপালা শুধু না, আমরা যেরকম মা ভীষণ টলি ক্লাবে যেতে ভালোবাসতেন, ভীষণ। আচ্ছা, হ্যাঁ ভীষণ। আর টলি ক্লাবে যেতেন কিন্তু সোশ্যালাইজ করার জন্য না, বা না, আমাদের নিয়ে ঘুরতে ঘুরতে এখানে এই দেখ, এটা থানকুনি পাতা, এটা অমুক পাতা, এটাই মানে পুকুর। তখন না ওই মানে রাতুল যখন ছোট এরকম, আর মার জীবনে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটতো, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হতো। মার ভীষণ ওই যে মানে মার গ্রিন থাম ছিল বোধহয়, যে এত ভালো গাছ, একটা শুকনো ডাল লাগালে সেটা থেকে পাতা বেরোতো, এরকম হতো যে এত ভালো গাছের মার। মা বলে বলে কিরকম অদ্ভুত, মার জবা গাছ, আমাদের হয়তো কারুর বিয়ের তারিখ বা জন্মদিন বা কোনো একটা শুভ দিন, দেখবি কালকে একটা ফুটবে, জবা ফুটবে, হয়তো ফুটছে না, ও মা দেখলাম একটা জবা, ঠিক সেই মা সেটা যার মানে বিশেষ দিন হতো সেই জবাটা তুলে তার হাতে দিতেন, তাদের কে করতে। মা টলি ক্লাবে মার সঙ্গে মা ভীষণ তোকে আগেও বলা হয়েছে যে আমাদের বাড়িতে আমের একটা বিশাল ব্যাপার আছে, ব্যাপারটার সঙ্গে। তো মা আম ভালোবাসতেন এবং আমার বাবাও মৃত্যুর আগে ভীষণ আম খেতে চেয়েছিলেন এবং তখন নার্সিং হোমে ওরা অ্যালাউ করেনি, সেইটার জন্য মার একটা ভীষণ দুঃখ ছিল যে বাবাকে তো মা প্রথম আমটা কেটে বাবার ছবির সামনে দিতেন, যে বাবাকে করে, তারপরে আমরা সবাই সেই আমটা, আর মাই খাওয়াতেন আমাদের সবাইকে, মানে জানি তো। হ্যাঁ, এটা আমাদের রিচুয়াল। আমার এবার এই আমের সঙ্গে কি অদ্ভুত ভাবে টলি ক্লাবে আমরা বসে রয়েছি, ঠিক আমি জানি না এটা হয়তো অন্যদের সঙ্গেও হয়েছে, কিন্তু এরকম ভাবে আম, মানে এইরকম বোঠা শুদ্ধ আম বা দুটো আম একদম বোঠা, মানে কি মানে একটা আম বোঠা থেকে ছিঁড়ে পড়তে পারে, কিন্তু করে কোন একটা কথা হচ্ছে বা কিছু ঠাপ করে পড়লো বোঠা শুদ্ধ, আর মা ওইটাকে ভাবতেন যে কেউ একজন ওপরে বসে দেখছেন, সেই তার আশীর্বাদটা। তো সেদিন যে কিছু একটা স্পেশাল হতো তাকে সেই আমটা দিতেন, তার হাতে সেই আমটা বোঠা শুদ্ধ আমটা তাকে একবার মার একটা ছোট গল্প বলি, এটা থেকে মার ভ্যালুস গুলো বোঝা যায়। মাদের তখন মা গ্রামের বাড়িতে, মোস্ট প্রবাবলি গ্রামের, মানে আমি এক্ষুনি এরপরে যখন আলোচনা হবে পুরোটাকে আমি ডিটেলে জেনে বলবো। কেউ একজন বড় কেউ আসছিলেন, মা তখন ছোট, মানে বোধহয় কত বয়স হবে, ওই 10-11 এরম হবে বোধহয়, ঠিক জানি না কত বয়স। তো শাড়ি পরে যেতে হবে স্কুলে, মাদের গ্রামের স্কুলে, এবং সেখানে দুজনে দাদুকে বলা হয়েছিল দুজনকে নিয়ে যেতে। তো আমার মা এবং আরেকজন পাড়ারই আরেকজন, কিন্তু তাদের বাড়ি খুব বর্ধিষ্ণু,
আমার দাদুর অতটা ওই রকম ছিল না। তো মার কাছে একটা ভীষণ কম দামি শাড়ি ছিল, মার সেরকম পরে যাওয়ার কিছু ছিল না, খুব কম দামি একটা শাড়ি ছিল। তো মার মনে হচ্ছিল যে অত ভালো জায়গায় যাব, এই শাড়িটা মানে মানে তখন বোধহয় ক টাকা দাম ছিল, বোধহয় 8 টাকা 9 টাকা এরকম দাম ছিল, সেটাও না বোধহয়, এইরকম সুতির একটা শাড়ি। এবং সেই মেয়েটি এসছে, সে একটা পার্সি শাড়ি না কি, মানে সে লেসের ই করা, এমব্রয়ডারি করা এরকম একটা শাড়ি পরেছে। আচ্ছা। তো মার না ভীষণ প্রথম একটা ভীষণ একটা মানে এরকম হচ্ছিল যে ইস, আমি ওর সঙ্গে যাচ্ছি, দুজনে যাচ্ছি, আমি এই শাড়ি পরে যাব। হঠাৎ ওইটুকু বয়সে মা বলল, মানে মার মনে হলো, মা বললেন যে কে যে আমার মাথার ভেতরে একটা দিলেন যে ওই মেয়েটির বাবা কিন্তু সুদের ব্যবসা করতেন, মানে অনেকে মানে সুদের ব্যবসায় তার ভীষণ প্রতিপত্তি ছিল। আর সেইখানে মা মা বললেন, দেখো আমার বাবা খেটে একটা পয়সা রোজগার করে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে, আর ওর শাড়িটা খুবই দামি, কিন্তু ওইটা হয়তো কারুর পয়সা ছিল না, সেই পয়সার শাড়ি হয়তো সে গচ্ছিত রেখে গেছে, বা ওদের ওখানে গচ্ছিত রেখে যায় সব জিনিস, এবং তারপরে টাকা দিতে পারে না যখন সেটা তাদের হয়ে যায়। তো মার ওইটুকু বয়সে মনে হলো না, তার থেকে আমার শাড়িটা অনেক বেশি মূল্যবান, এটা প্রাইসলেস, কারণ এটার একটা অন্য মূল্য আছে, এটা কারোর দুঃখের পয়সা না, মানে শাড়ি না। সেই মূল্যবোধ, এইগুলো একটা অদ্ভুত, মানে এই জিনিসগুলো। আর আমার এখন প্রতি মুহূর্তে এইটাই মনে হয় যে এই বোধগুলোকে যদি এই মানে যেটা চেষ্টা করি এদেরকে, এদের মধ্যে দিয়ে, এখন এরাও টিচার হয়ে গেছে, যে এই ইয়াং জেনারেশনের মধ্যে এই বোধগুলোকে মানে দেওয়া, যাতে এইরকম চিন্তাধারা, যাতে যে শুধু দেখনাই ব্যাপার না, এই যে ভেতরের এই জিনিসটা। তো মার কাছে ক্লাবে যাওয়া বা কোনো রেস্টুরেন্টে খাওয়া, সেইখানে কিন্তু ওই ব্যাপারটা না, মা খেতে ভালোবাসতেন, মানে আনন্দ করা। আমার মার সঙ্গে আমার অনেক মিল, আবার অনেক অমিল, মানে মার সবকিছুই হচ্ছে পারফেক্ট হতে হবে, একেবারে ঠিক ঠিক। আমি আবার একটু সেই দিক দিয়ে আমি আবার অতটা আমার হচ্ছে আবার ঠিক আছে, আমাকে একটা মানে এরকম আমার খাবারটা স্বাদটা ভালো হলেই আমার হলো, আমাকে অত মার হচ্ছে না, যে খাবারটা খাবে সেই রকম ভাবে সাজিয়ে দেবে, তার সেরকম কাঁটা চামচ থাকবে, সেরকম থাকবে, সেরকম ভাবে খাবে। আর আমার মানে পারলে মানে বাটিটাই নিয়ে নেব যেটা আমার কাছে I quite adhere to what her ways of looking at food. এটা আমার কাছেও খুবই গুরুত্বপূর্ণ। মা সব সময় বলতেন যে উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার মা যেটা পরে চালাতেন, যেটা বাবা আলমোড়াতে খুলেছিলেন, সেটা বন্ধ হয়ে যায়, এবং সেই বন্ধটা হওয়ার পরে আবার সেটাকে রিভাইভ করা হয়, আবার সেটাকে নতুন ভাবে বাবা মা সেটাকে খোলেন, এবং মাই সেটাকে চালাতেন। এবং মার শুধু একটাই কথা, যে আদর্শকে না ছাড়ে। এই যে মা আমাদের এই যে উদয়নের পেছনেও মা বলেছিলেন যে, আমার বাবা সবসময় এইটাই আমাকে, বাবা লাস্ট কথা যেটা বলে গেছেন, পয়সা টাকা হোক কি না হোক, পয়সা হোক, নাম হোক না হোক, নাচটা ছাড়িস না। আর আমার মা এই কথাটাই বলে গেছেন, উদয়নে আসল যেটা হচ্ছে আদর্শকে ছাড়িস না, আদর্শচ্যুত হোস না।
আদর্শটাকে ধরে রাখ। তার জন্য যারা টিকে থাকার ঠিক টিকে থাকবে, যারা বুঝবে, আর যাদের ছেড়ে যাওয়ার তারা ছেড়ে যাবে। এটা আমি সত্যি ফিল করি যে ওই আদর্শটা যদি থাকে তাহলে যারা বুঝতে পারবে তারা ঠিক সেইটাকে মানে তার কদরটা বুঝবে। তোমার ওই শেষ বাক্যটা দিয়ে শেষ করব আজকের ইন্টারাকশন, আমাদের এই আড্ডা, যাকে ঘিরে আমাদের আমি যে কথাটা প্রথমে বলেছিলাম আর কি, কিছু কিছু মানুষ চিরন্তন থেকে যান, আর ওই চিরন্তনের মধ্যেও কিছু মানুষ সহজ থেকে যান। অমলাশঙ্কর তেমনই একজন ব্যক্তিত্ব। চন্দ্রদয় ঘোষ বারবার একটা শব্দ ব্যবহার করছিলেন, অ, হি ইজ ইন অ অফ দ্যাট আর্টিস্ট। ওই অটা মধ্যেও যে সহজতা, যে সিম্পলিসিটি, এত বড় বিশ্ব বরেণ্য কিংবদন্তি হয়েও যে মানুষটা সহজভাবে রান্না করতে করতে সামান্য ক্ষতির কথা বলে উস্কে দিতে পারেন উদয়শঙ্করের কল্পনাকে, তিনি আর যাই হন না কেন তার সব থেকে বড় পরিচয় তিনি শিল্পী যে কোনো কাজেই। তার 102তম জন্মদিনে আমাদের আজকের এই পারিবারিক যে আড্ডার অংশীদার করা হলো আমাকে, এর জন্য তো আমি আগেই ধন্যবাদ বলে চেয়েছি, মানে বলেছি, কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে, আশা করি যারা যারা এই আড্ডা শুনলেন দেশ বিদেশের মাটিতে বসেও, তারা আমার মতোই সমৃদ্ধ হয়েছেন, এবং আপনারা যারা যারা এই নৃত্যধারার সঙ্গে জড়িত, যারা উদয়ন বা উদয়ন কলা কেন্দ্র এবং মমতা সংঘ ডান্স কোম্পানির ছাত্রছাত্রী শুধু নন, আপনারা কোনো না কোনো ভাবে জড়িত, পরিবারের সঙ্গে জড়িত, বন্ধু হিসেবে জড়িত, আপনারা যেন সেই মূল্যবোধটা জিইয়ে রাখতে পারেন। কারণ একজন শিল্পীর সব থেকে বড় তার বৈশিষ্ট্য তার মূল্যবোধ। আমার একটা কথা আমার এখন মনে হয় যে মা কত ঘটনা যেগুলো মা বারবার করে একই ঘটনা, অনেক মানে নানান রকম ঘটনা, সেগুলোকে রিপিট করেছেন। এবং তখন আমাদের যেটা হয়েছে, ও এই ঘটনাটা তো জানি, ও মা আবার বলতে শুরু করলেন, এইরকম হয়েছে। মানে আমরা তখন বুঝি যে হ্যাঁ মা হয়তো বলছেন, এবং আমরা জানি মা প্রত্যেকটা কথা আমাদের মুখস্থ হয়ে গেছে শুনে শুনে। হ্যাঁ এরপরে তো এই হয়েছিল, ওরপরে তো কাটেড শর্ট, হ্যাঁ মা যাতে অতক্ষণ না বলেন। মানে এখন যে কি কষ্ট হয় সুজয়, এখন মানে এটা যেন একটা ঠিক আমাদের একটা চাবুকের মতো মানে আমার মনে হয় আমাদের মারছেন। ঈশ্বর এটাই বোঝাচ্ছেন যে এখন এই প্রশ্নগুলোর উত্তর একদম মানে মাথায় আসে না। এক একটা জিনিস এখন আমি আর বাপিদা কত সময়, আচ্ছা মা এটা কি বলেছিলেন, বা রাতুল রিজুল আমরা কত এই কি বলেছিলেন এইটা, এবার আমরা না সেটাকে হয়তো তখন অতটা মন দিইনি, এখন সেটার উত্তর খুঁজে আর পাই না। সবাইকে বলবো যে আমরা এই এখনো এই আগের প্রজন্মকে যতক্ষণ পাচ্ছি, তারা যা বলছেন যা করছেন আমরা যেন ধৈর্য ধরে অন্তত একটু শুনি। যদি 1000বারও বলেন তো আমরা যেন একটু শুনি, কারণ একটা দিন আসবে যখন এই প্রশ্নগুলো থাকবে কিন্তু উত্তর দেওয়ার কেউ থাকবে না, তখন আমরা এই উত্তরগুলোই জানবো। এই যে আগে আমি মার শাড়ির গল্পটা বললাম, এই যে কম দামি শাড়ি আর বেশি দামি শাড়ি, এই ঘটনাটা মা কতবার বলছেন। এই যে এখন আমাকে তোকে বলতে হলো ঠিক কখন কত বয়স ছিল, এই যে ডিটেলে পুরো জিনিসটা হয়তো মনে নেই এখন। তো এইগুলো এখন আটকে যাই, এত কষ্ট লাগে যে আরেকটু ভালো করে শুনলাম না কেন, আরেকটু মন দিলাম না কেন। তো আমরা প্রত্যেকে তখন ওই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেটা কথাটা আছে, আমরা আর বড্ড বেশি ওই যেটা রাতুল মানে আগে বললো আর আমরা সবাই ফিল করি, বড্ড বেশি ও আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার দিদা,
এইটাই আমরা তখন মানে ওই মনোযোগটা দিই না যে না মানে এদের কথাটা শুনে রাখি, আমরা তাহলে বলতে পারবো অন্য। আর এখন একজনের সঙ্গে একটু আলাপ করাতে চাই, আমাদের প্রধান অতিথি যে আমাদের বাড়ির, তাকে আলাপ করাবো। বাবু আপনি একটু ভালো করে নমো করে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনারা দেখলেন, আপনারা দেখছেন সকলে শঙ্কর পরিবারের এই প্রজন্মকেও আমরা পেয়ে গেলাম, সৌরিতা এবং রাজিতের পুত্র রুশাঙ্ক শঙ্করকে। সে এখন তার দাদু এবং ঠাকুমার কোলে বসে আপনাদের সকলকে তার নম জানাচ্ছে, তার প্রণতি জানাচ্ছে শ্রীমতী অমলা শঙ্করের 102তম জন্ম শতবর্ষ অনুষ্ঠানে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড সংক্রান্ত সমস্ত রীতিনীতি মেনে চলবেন এবং এই পৃথিবী সুস্থ হয়ে উঠুক শিল্পের ছোঁয়ায়, মানবিকতার ছোঁয়ায়, মূল্যবোধের ছোঁয়ায়, সহজতার ছোঁয়ায়, এই প্রার্থনা করে যা দিয়ে শেষ করব তা হচ্ছে রবীন্দ্রনাথের গানের দুটো লাইন। আমি আমার ওই শৌচাগারের মধ্যে আবদ্ধ যেটুকু গান করি তার মহড়া বা তার অনুশীলন ব্যবহার করেই বলবো, ছেলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে না সে, ভিক্ষা না নিবি তখনই জানিবি, ভরা আছে তোর ধন, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন, আনন্দ নিকেতন, আপনারে দিয়ে রচিলে রে কি আপনারি আবরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন, আনন্দ নিকেতন, আপনারে দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ। সুজয়, কি অদ্ভুত ব্যাপার, তুই যে গানটা গাইলি এটা মার খুব প্রিয় গান, ভীষণ প্রিয় গান, এত সুন্দর একটা রেশ থেকে গেল, অনেক ধন্যবাদ। আর এরপরে যেটা আমাদের একটু জানানো দরকার সেটা হলো যে আমরা প্রথমে ভেবেছিলাম 3 দিন এই শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান করব, কিন্তু শুধু দেশ নয় বিদেশ থেকেও মার গুণগ্রাহী, মার ছাত্রছাত্রী যারা আছেন তারা এত পাঠিয়েছেন আমাদের কাছে তাদের শ্রদ্ধার্ঘ, তো সেটার জন্যে আমাদের এই 3 দিনকে 4 দিন করতে হয়েছে, সাজিয়ে নিয়ে মানে দেবার জন্য আপনাদের কাছে। নিজেরাই ভাবিনি যে এরকম সাড়া পাওয়া যাবে, এবং তার থেকে যে কত তথ্য আপনারা পাবেন, আর শুধু তথ্য নয়, মাকে জানতে পারবেন। হ্যাঁ, মানে মা সম্পর্কে, মা নিয়ে কথা শুরু করলে তো শেষ হয় না, মানে জানারও শেষ হয় না। সত্যি কথা বলতে কি, আমরা এখনো জেনে চলেছি মা যে কত কত কাজ করে গেছেন, শুধু তো নাচ নয়, হ্যাঁ সেখানেই তো সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এবং সবচেয়ে যেটা আপনারা 30 তারিখে আমরা যেটা
যেটা দেখাবো সেটা কিন্তু এখন অবধিও মানে ডিজিটালি শুধু স্টেজে হয়েছে, যেটা মা মানে সেখানে পার্টিসিপেট করবেন। এটা আমার বাবা লাইফ অফ বুদ্ধা সেটা করেছিলেন, যেটা গ্রেট রিনাউন্সিয়েশন বলে, সেটা শ্যাডো প্লে, এবং মা সেটাকে আবার রিভাইভ করেছিলেন 93-তে। আর সেইখানে সেই জিনিসটা আমরা মানে এটা একটা ভিডিও করা ছিল, সেইটা আমরা 30 তারিখে দেখাবো। আর এটা একটা সাংঘাতিক জিনিস, এটাতে মার নিজের মানে পারফরমেন্স আছে, পারফরমেন্স মানে পার্টিসিপেশন আছে, এবং সেখানে মা যে এই বয়সে পুরো জিনিসটা কি বলবো, মিউজিক করিয়ে রিহার্সাল করিয়ে, এবং শ্যাডো প্লে মানে তার একটা আলাদা আঙ্গিক। ছেলে মেয়েদের প্রচুর খাটতে হয়েছে তার জন্য, বুঝবার জন্য। তো সেইটাই আপনাদের সামনে আমরা হাজির করব। আর আগামী দুদিন অর্থাৎ 28 এবং 29 এই যাদের শ্রদ্ধার্ঘ্যের কথা বললাম তাদের সম্ভার নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হব। সেখানে শুধু আলোচনা না, আলোচনা থাকবে, নাচ থাকবে, মার পেন্টিং, মা যে পেন্টিং গুলো করেছিলেন সেইগুলো থাকবে। তো মার বিষয়ে যতটুকু মানে আপনাদের সামনে তুলে ধরা যায় সেইটুকুই চেষ্টা করেছি আমরা। আপনারা হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা তো খুবই খুশি হব, এবং আমার মনে হয় মাও খুব খুশি হবেন। আজকের এই প্রথম পর্ব শেষ করার আগে আমরা মমতা শঙ্কর ডান্স কোম্পানি এবং উদয়ন কলা কেন্দ্রের পক্ষ থেকে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে এবং অবশ্যই প্রহর.in-কে আন্তরিক ধন্যবাদ তাদের এই কারিগরি সহায়তার জন্য। না হলে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারতাম একদমই না। নমস্কার, অনেক ধন্যবাদ।